তিনি কোনো রকম কেওয়াইসি নো ইয়োর কাস্টমার ঠিকঠাকভাবে চেক না করেই তিনি অ্যাকাউন্ট খুলতে সাহায্য করছিল এবং তাকে প্রভাবিত করছিল বাকি 3 জন মানুষ। কিম অং, এই নামটা আপনারা মনে রাখিয়েন, এই নামটা আমাদের শেষে আবার কাজে লাগবে। এবং শ্রীলঙ্কার যে শালিকা ফাউন্ডেশন যেটা আছে, সেখানে যে দাতব্য সংস্থা খোলা হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের এই চুরির টাকা ওখানে সরানোর জন্য, সেটাও এই হ্যাকার দলের তৈরি একটা ফাউন্ডেশন, সেটাও কোনো কাজের না। এবং ক্যাসিনো যে বিষয়টা, ক্যাসিনোতে কিম অং, জুলিয়ান এবং মাইকেল, এই 3 জনেই ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের যে কাজকর্ম ছিল, তারা ক্যাসিনোতেই বড় বড় গেমের আয়োজন করত, যেখানে বিশ্বের বিভিন্ন ধনী ধনী মানুষরা যারা কালো টাকা ইনভেস্ট করতে পারত এবং সেটা অবশেষে সাদা হয়ে বেরিয়ে আসতো, সেটা ইউজেবল টাকা হইতো, যেটা সরকারকে ফাঁকি দেওয়া হইতো প্রত্যেক বছর বা বিভিন্ন বছরে। আপনারা জেনে থাকবেন হয়তো যে ক্যাসিনোতে তখন পর্যন্ত ফিলিপাইনের আইডিয়া ছিল না যে এই টাকা কই থেকে আসতেছে সেটা তারা ট্র্যাক করবে বা কালো সাদা অনুসন্ধান করবে। যাই হোক, এই মুহূর্তে আমরা চলে যাই ঘটনার ডিপে, কিভাবে এই 6টা পয়েন্ট দিয়ে শুরু হয়েছিল। আমি ইতিমধ্যেই বলেছি যে 25 থেকে 29 জানুয়ারির মধ্যে অন্তত 26 বারের মতো এই resume.zip ফাইলটি বিভিন্ন ব্যাংকারের অ্যাকাউন্টে চলে গেছিল এবং 3 জন এই ফাইলটি ডাউনলোড করার চেষ্টা করছিল, কিন্তু তাদেরকে রিডিরেক্ট করে একটা লিঙ্কে নিয়ে যাওয়া হচ্ছে। ধারণা করা হয় এখান থেকেই বাংলাদেশ ব্যাংকের এই হ্যাকিংয়ের সূচনা হয় এবং যার ফলশ্রুতিতে একটা সময় ব্যক্তি কম্পিউটার হ্যাক, তারপরে অফিসের সমগ্র কম্পিউটার হ্যাক এবং শেষ গিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল ভল্টে পর্যন্ত হ্যাকাররা অ্যাক্সেস পেয়ে যায়। টাইমিং বিষয়টা কেন এখানে এত জরুরি ছিল, আমি আগেও বললাম যে হ্যাকিং অপারেশনগুলোতে অনেক দীর্ঘ সময় ধরে প্ল্যান করতে হয়, না হলে বেশিরভাগ সময় এই প্ল্যানগুলো ফেল হয়।